শুনতে কি চাওয়ে তোমায় আবারও স্বাগত। এই সপ্তাহের গল্প সেই লোকটা, লেখক নরেন্দ্রনাথ মিত্র। গল্প পাঠে রয়েছে আমি, সঞ্জীব। লোকটাকে সে প্রথম খেয়াল করে হুগলির ডিআই অফিসে। আগেও দেখেছে, কিন্তু সেভাবে লক্ষ্য করেনি। বাবা স্কুল থেকে অবসর নিয়েছেন, 5 বছর হয়ে গেল। কিছুই হাতে পাননি, না পেনশন, না গ্র্যাচুইটি, না জিপিএফ। কোনোটার কাগজপত্র রেডি হয়নি, কোনোটার ফাইল হারিয়ে গেছে, কোনোটা আবার ট্রেজারি রিলিজ করছে না। বা বললেন, 2 বর্গের জয়ই আমার হয়ে গেল রে, জুতো আর জীবন। এবার তুই দেখ যদি পারিস। তা সেই তার বাবার কর্মক্ষেত্রের গোলকধাঁধায় প্রথম প্রবেশ। 5 বছর সময় যতটা কম মনে হয়, ততটা কম নয় দেখা গেল। কেননা বাবার কর্মক্ষেত্রে অনেক পরিবর্তন হয়ে গেছে। বাবার সময় হেডমাস্টার মশাই রিটায়ার করেছেন, সেই সময়কার ক্লার্ক মারা গেছেন, কাগজপত্র 7 বাঁ জলে। বর্তমান ক্লার্কের কাছে বর্তমান হেডমাস্টার মশাই যেদিন তাকে 4র্থবার পাঠালেন, সেদিন ক্লার্ক কাগজ পাকিয়ে কানে সুড়সুড়ি দিচ্ছিলেন। বললেন, পেন্ডিং কাজ যে করব, ইনসেন্টিভ কই? এখন কাজ কখন পেন্ডিং হয়? যখন তোমরা তাকে পেন্ডিং রাখো, তাই না? তো তার আবার ইনসেন্টিভ কি? সে এইভাবে ভাবল। কিন্তু সে একটু ভীতু প্রকৃতির, উপরন্তু খুব বুঝদার। সবসময় অন্যের কথা ভেবে কাজ করার অভ্যাস। তাই সে দ্বিতীয় চিন্তা করল, সত্যি এদেরও তো বাঁধা সময় আছে। তার বাইরে কাজ করতে গেলে সেটা অন্যত্র হলে ওভারটাইম হতো। আগের ক্লার্ক যে কাজ ফেলে রেখে বেয়াক্কেলের মতন মারা গেলেন, তার জন্য বেশি সময় খরচ করার কি দায় এর পড়েছে? হলোই বা এটা 70 বছরের এক বৃদ্ধের গ্রাসাচ্ছাদনের মরণ বাঁচনের ব্যাপার। স্কুল লাভ ক্ষতির কারবার করে না, সে ইনসেন্টিভ দেবে কোত্থেকে? 5ম দিনে সুতরাং সে 1 বাক্স নোলেন গুড়ের ভালো সন্দেশ নিয়ে গেল। ইনসেন্টিভ নয় এটা, কিন্তু তার আগাম খুশি, আগাম কৃতজ্ঞতা সত্যিই ভারী কৃতজ্ঞ হয়ে জানিয়ে রাখতে সে পেনশনেপসু পিতার কৃতজ্ঞ ছেলে। কাগজপত্র নড়েছে সংবাদ পেয়ে সে যখন বিজয় গর্বে বেরিয়ে আসছে, তখন বাবার স্কুলের দরজার পাশ দিয়ে কালো মতো একটা যেন সরে গেল। গেল তো গেল, সে খেয়াল করেনি। তারপর সে জানল তাকে ডিআই অফিসে ধর্ণা দিতে হবে। কেননা 17 বছর আগের প্রাপ্য একটা ইনক্রিমেন্ট নাকি যোগ করা হয়নি, ভুলভাল হয়ে গেছে। ডিআই অফিসের রংচটা বাড়িটাকে মাঠের মাঝখানে হেঁপো রুগীর মতন দাঁড়িয়ে থাকতে দেখেই তার মনটা দমে গিয়েছিল। করিডোর দিয়ে এগিয়ে যেতে সে দুপাশের ঘরে ফাইলের পাহাড় এবং ধুলো লক্ষ্য করে, এবং সেই লোকটাকে করিডোরের এক কোণে দাঁড়িয়ে থাকতে দেখে। কাজটা তার 2-3 বার হাঁটাহাঁটি করার পর হয়ে যায়, অবশ্য ইনসেন্টিভ লাগে। এইভাবে অবশেষে সে যখন বাবার পেনশন উদ্ধার করে যেদিন বাড়ি ফিরছে, তার মনে হলো কে যেন তাকে অনুসরণ করছে। পকেটে 5 টাকা 30 পয়সার খুচরো এবং 1 ঠোঙা কাবুলি মটর। সে খুব ভালোবাসে। পায়ে শুকতলা হয়ে যাওয়া ঝ্যালঝেলে হাওয়াই চটি, 2 দিনের বাসি দাড়ি গালে, এবং ছোট ভাইয়ের চেক শার্ট আর নিজের ব্লু জিন্স তার পরনে। তার ভয় করার কিছু ছিল না, তবু সে নির্জন গলিগুলো এড়িয়ে যায়। একটা রাস্তা বাঁক ফেরবার মুখে কায়দা করে সে পেছনের লোকটাকে দেখেও নেয়। ওহ, তেমন কেউ না। সে আশঙ্কা করেছিল শার্টের কলার তোলা, চোয়ারে মুখে ব্রণ, মিঠুন ছাটের চুলওয়ালা সাইকেলের চেন হাতে ভোজালি পকেটে কোনো মোস্তানকে দেখবে। সেসব নয়। সেই লোকটা যে ডিআই অফিসের করিডোরের এই কোণায় চুপচাপ দাঁড়িয়েছিল, এবং যে খুব সম্ভব বাবার স্কুলের দরজার পাশ দিয়েও সরাত করে সরে গিয়েছিল। এবার সে নিশ্চিন্ত হয়ে যায়। একটা নতুন শোনা জীবনমুখী গান ভাঁজতে ভাঁজতে
বাকি পথটা দিব্যি হেঁটে মেরে দেয়। হাওয়াই চপ্পলটা মাঝ রাস্তায় জবাব দিলেও সে কিছু মনে করে না। লোকটাকে সে দ্বিতীয় তৃতীয়বার দেখে মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সিতে। তার মায়ের যেবার অ্যাক্সিডেন্ট হলো সেইবার। তাদের আসলে একটা বাড়ি আছে, 1.5 কাঠা জমিতে ঠাকুরদা একতলা করেছিলেন। বাবা উদয়াস্ত কোচিং করে করে সারা জীবন ধরে দোতলাটা তোলেন, কিন্তু ছাদের পাঁচিলটা আর শেষ করতে পারেননি। 3 ইঞ্চি ইটের যে নিচু গাঁথনিটা পাঁচিলের জায়গায় ছিল, পলেস্তারা পড়েনি বলেও বটে, সিমেন্টে মাটি মেশানো ছিল বলেও বটে, সে গাঁথনিটা কমজোরি হয়ে গিয়েছিল, ভেতরে ভেতরে আলগা হয়ে গিয়েছিল, যেমন হয় আর কি। হবি তো তার মা আলসে থেকে তার একটা উড়ে পড়ে যাওয়া গোলাপি ব্লাউজ ঝুঁকে তুলতে যান। তার মতো অত বড় বেকার ছেলের মায়ের গোলাপি ব্লাউজের ওপর ঝুঁকের বেআক্কেলেমিতেই হোক আর যাই হোক, পাঁচিলটি ধসে যায়, ফলে মা পড়ে যান। যে ঘটনাটুকু নিয়ে একটা গল্প লিখে ফেলা যায়, একটি গোলাপি ব্লাউজের জন্য নাম দিয়ে। মাকে সে হাসপাতালে ভর্তি করতে পারছিল না। ডাক্তারবাবুরা বেশ ইয়াং ছেলে সব, এই বয়সেই এত অ্যাক্সিডেন্ট আর মৃত্যু দেখেছেন যে কারো রক্তাক্ত থেতলানো দেহ নিয়ে তারা খুব ব্যস্ত না হয়ে প্রচুর কাজের ফাঁকে একটু মৃদু ফষ্টি নষ্টি করে নিচ্ছিলেন। এবং যে নার্সটির সঙ্গে করছিলেন না, তার মেজাজ খাট্টা হয়ে গিয়েছিল। এই মতো সময়ে সেই লোকটাকে নজর করে সে। একদম অপরিচিত প্রাণীদের চিড়িয়াখানায় একটি মাত্র চেনা মুখ দেখে সে হয়তো অসহায় চোখে তাকিয়েছিল। লোকটি এগিয়ে আসে, হাত পাতে, সে তার কাছে যা ছিল দিয়ে দেয়, এবং তার মা ভর্তি হয়ে যান। তবে তারপরে হয় আর এক ফ্যাচাং। দেখা যায় কম্মুক আবার। মা এতটা ধৈর্য ধরেননি, বিরক্ত হয়েই হয়তো বালতিতে লাথি মেরেছেন। ডাক্তারবাবুরা ভীষণ নিয়ম মানেন। তারা জানেন, একটা লাশকে এনে যদি কেউ চিকিৎসার দাবি করে, সেই দাবিকে সন্দেহের চোখে দেখা ডাক্তারবাবুদের কর্তব্য। আগে লাশ বানিয়ে তারপর তাকে ফেলে দেওয়া হয়েছে কিনা এ সন্দেহ নিরসন করতে ময়নাতদন্ত করতে হবে। মা আর মা রইলেন না, ঝামেলায় ফাঁসানো এক লাশ হয়ে গেলেন। তো সেই লাশ ছাড়াতে যখন সে ডোমেদের সঙ্গে দৌড়াদৌড়ি করতে থাকে, সে এসব জানে না বলে বন্ধুজনদের তার বোকামিতে মজা পাওয়া হাসি শুনতে শুনতে তখন সেই লোকটাকে তৃতীয় চতুর্থবার সে দেখতে পায় এবং বুঝতে পারে মুশকিল আসান হয়ে যাবে। ঠিক তাই 400 থেকে 200 নেমে যায় ডোম। তার মরাখেকো চেহারা দেখেই হয়তো, এবং সেই 200 টাকা বন্ধু বান্ধবদের পকেট থেকে আপাতত উধার পাওয়া যায়। এখন এই লোকটিকে যদি সে দেবদূত বলে মনের মধ্যে ভয় মিশ্রিত শ্রদ্ধার আসনে বসিয়ে রাখে, তাকে কি দোষ দেওয়া যায়? যাদের বাবারা এই রকম পেনশন পান না, ঠাকুর দ্বারা বাড়ি শেষ করে যেতে পারেন না, মায়েরা গোলাপি ব্লাউজ তুলতে গিয়ে ছাদ থেকে পড়ে মারা যান এবং মর্গে চালান হয়ে যান, তাদের জীবনে একটা দেবদূতের কি দরকার হয় না? একটা দেবদূত কত কাজে লাগে বলুন তো। সাহস দিতে, মুশকিল আসান করতে, ভরসা জাগাতে, জীবনটা সবটাই বরবাদ নয়, তার ভেতর কিছু একটা নেই নেই করেও আছে, এই বোধ উস্কে দিতে একটা দেবদূত বড্ড কাজে লাগে। তারও লেগেছিল। কিন্তু মানুষের ধর্মবিশ্বাস বড্ডই প্রয়োজন নির্ভর, তাই এত কাণ্ডের পরেও সে দেবদূতকে ভুলে যায়। দেবদূতের প্রয়োজনটা পর্যন্ত সে ভুলে যায়, কেননা তার ভাববার সময় ছিল না। মা মারা যাওয়ার ফলে সে রান্না করতে এবং তার ছোট ভাই কাপড় কাচতে বাধ্য হওয়ায়, বাবা শোকগ্রস্ত, জরাগ্রস্ত, ভূতগ্রস্ত হয়ে পড়ায়, জামাইবাবুর সঙ্গে দিদির বনিবনা না হওয়ায়, একটি মেয়ে শুদ্ধ দিদি এসে পড়ায়, দিদির খোরপোশের জন্য মামলা করতে টিউশন, এই সব টাকাগুলি উকিলকে গ্যাঁটগচ্চা দিতে হওয়ায়, একটি রাম বোকা ছাত্রী তার প্রেমে পড়ার কারণে ছাত্রীর দাদার ভাড়া করা গুন্ডাদের হাতে ঠ্যাঙানি খাওয়ায়, সে ডাইনে বাঁয়ে তাকাবার অবসর পায়নি। কোনো কল্পনা, কোনো স্বপ্ন, আশা নিরাশার দোদুল দোলা, এসব তার অভিধান থেকে বেমালুম লোপাট হয়ে যায়।
সে অথই নদীর জলে পড়ে গেছে। সাঁতারের জানে না, কিন্তু তাকে বাঁচতেই হবে। সুতরাং সে যেমন পারে হাত পা ছুঁড়ে ছুঁড়তে ছুঁড়তে ভেসে থাকতে শিখে যায়। শুধু ভেসে থাকা, নদীতে জোয়ার আসলে সে একদিকে হড়কে যায়, আবার ভাটার সময় আরেক দিকে হড়কে যায়। এই সময় আবার ভরা কোটালে বান আসে। 3 তলা সমান উঁচু জলস্তম্ভ তাকে তুঙ্গে তুলে নিয়ে আছড়ে ফেলে দেয়। তারপরে সে অদূরে ঘূর্ণিপাক দেখে প্রাণপণে বিপরীত দিকে টানতে থাকে নিজেকে। কাজেই তার দেখা হয় না কোথাও কোনো কোণে কেউ দাঁড়িয়ে আছে কি নেই। তবে এইভাবে আনাড়ি সাঁতার দিতে দিতে সে একটা কুটো পেয়ে যায়। কুটো নয়, কেরোসিন কাঠের টুকরো। কেরোসিন কাঠের টুকরো নয়, ভাঙা নৌকো। আগে থাকতে জেনে শুনেও সে সেই ভাঙা নৌকোই চড়ে। সেটি একটি বোবা মেয়ে, যার বুদ্ধি আছে এবং টাকাও কিছু আছে। এইবারে সে সাবধানে খুব যত্নে কিছু বিকিনি শুরু করে। সস্তায় কেনে, একটু বেশি দামে বেচে। ঘুরে ঘুরে প্রাণপাত করে। কোথায় কোন জিনিস একটু সস্তায় মেলে, কোথায় কোন জিনিসের অগাধ চাহিদা, খোঁজ খবর করে। সেই খোঁজ খবরকে কাজে লাগায়। এদিকে জামাইবাবুর কাছ থেকে দিদি ও তার মেয়ের জন্য একটা চলনসই খোরপোশ মেলে। বাবা শয্যায় মারা গিয়ে তাকে মুক্তি দেন। ছোট ভাই এক ইউথ কোয়ারে ভিড়ে গিয়ে এখানে ওখানে কলসতে মেতে থাকে এবং খুব একটা রোজগারপাতি না হলেও ভারী খুশি মেজাজে থাকে। সে বাড়িটা সারায়, বাড়ির পাঁচিল তোলে, স্নোসেমের রং লাগায় বাড়িতে। তারপরে বিয়ের 5 বছর পরে হনিমুনে যায়। বেশি দূরে কোথাও নয়, দীঘায়। সমুদ্র দেখবি তা গোয়ায় যা। সুন্দরী সুন্দরী সি বিচ, মিরামার, কলাঙ্গুটে, কোলবা, সব এক একজন এক এক রকম সেজে বসে আছে। ঘুরে আয় মুম্বাই। সমুদ্রটা তেমন কিছু না হলেও লঞ্চে চেপে এলিফ্যান্টাটা সেরে আসা যায়। কিংবা চলে যা কন্যাকুমারিকায়। 3 দিক থেকে কেমন 3 রঙের সমুদ্র মিশেছে দেখতে পাবি। দেখতে পাবি ওই সিন্ধুর টিপ, বিবেকানন্দ দ্বীপ। দেখবি কুমারী দেবী কেমন অনন্ত প্রতীক্ষায় থমকে রয়েছেন। যেতে পারা যায় চেন্নাইয়ের দীর্ঘ মেরিন ড্রাইভে, পন্ডিচেরির সবুজ সমুদ্রে। শ্রী অরবিন্দ আশ্রমটাও দেখা হয়ে যাবে। আচ্ছা, অতদূর নাই হলো গোপালপুর, চাঁদিপুর, নিজের পক্ষে পুরী। পুরীতে তো তামাম বাঙালিস্তানের লোক হনিমুন করতে যাচ্ছে। তা না দীঘা, তা তাই সই। পুকুরের মতো নিথর টাইপের সেই সমুদ্রে লম্বা ফেনার গুণিমারা বেঁটে ব্রেকার দেখেই তার বোবা স্ত্রী আনন্দে নাচতে থাকে। তার চোখ ভরে যায়, মন ভরে যায়। গলার কাছে একটা ব্যথা ডেলা পাকায়। আহা, বাবা দেখতে পেল না। মাটা গোলাপি ব্লাউজ তুলতে গিয়ে খামোখা মারা গেল। আহা, দিদিটার মধুযামিনীর সুখ হলো না জীবনে। দিদির মেয়েটার হবে তো? হবে, নিশ্চয়ই হবে। সে তো চেষ্টা করছে প্রাণপণে। বোবা বউ তার বড় লক্ষ্মী। এই শান্ত দীঘার মধুযামিনীকেই সে আঞ্জুনার জৌলুসের জোয়ার দেবে। গা ভর্তি শান্তি মেখে সে ফিরে আসে। দিদি দরজা খুলে দেয়। ভাই হাত থেকে সুটকেস নেয়। হাঁড়ি ভর্তি মিষ্টি সে দিদির মেয়ের পিতৃহীন হাতদুলিতে তুলে দিতে পেরে বড্ড আরাম অনুভব করে। দিদি বলে, তোর সঙ্গে এক ভদ্রলোক দেখা করতে এসেছেন। আরেকদিনও ঘুরে গেছেন, বোধহয় খুব দরকার। তার তথাকথিত বৈঠকখানায় ঢোকে সে। বাবার পুরনো তক্তপোষের পাশে তার নতুন কেনা সোফায় বসে আছে সেই লোকটা। এতদিনে সে লক্ষ্য করে লোকটা ঠিক কালো নয়, কেমন কালিময়। ঠিক মোটা নয়, কেমন ফোলা ফোলা। জুলফি বেয়ে কাঁচা কলপ ঘাম গলে নেমে এসেছে। সিনথেটিকের জামায় আটকে পড়া ঘামের দুর্গন্ধে সমস্ত ঘরটা নাক মুচকে ছোট হয়ে আসছে। তবু সে টের পাচ্ছে না। লোকটা বলল, আমি বুঝলেন আয়কর অফিসে আছি। আপনার যা কাগজপত্র দেখলুম, ওরা ইচ্ছে করলেই কেসে ফাঁসাতে পারে।
না না, তেমন কিছু না, আমি তো রয়েছি। বিজনেস ব্যাপারটা আসলে, না না, সেসব কিছু না। বলতে বলতে তার বাঁ পকেটের পাশ থেকে লোকটা ছোট্ট করে হাত বাড়ালো। এখন সে কি করবে? কি করতে পারে সে? খুব বেশি ভাববার সময় নেই। প্রচন্ড রাগের মধ্যেও দ্রুত চিন্তা করতে হচ্ছে। 3টে বিকল্প আছে মোট। 1, লোকটাকে খুন করা, সেক্ষেত্রে তার ফ্যামিলি ভেসে যাবে। 2, নিজেকে খুন করা, সেক্ষেত্রেও তার ফ্যামিলি ভেসে যাবে। সে অতএব তৃতীয় বিকল্পটা নিল। হেঁটে 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 সে লোকটার ভেতর ঢুকে গেল। গল্প কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, প্রিয় মানুষের সাথে শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও। জলদি ফিরে আসবো আবার নতুন গল্প নিয়ে। ভালো থেকো।